রাত 12টার পরে আমার এক বান্ধবী আমাকে ডাইনি বুড়ি সেজে ভয় দেখাতে আসলো। কিন্তু আমি অনেক সাহসী ছিলাম, আমি কিছুতেই ভয় পাই না। তারপরে ডাইনি বুড়িটাকে কিভাবে ধরে ফেলে জোরে জোরে করলাম। এ বিষয়ে সম্পূর্ণ ঘটনা জানতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, দেরি না করে গল্পটি শুরু করি। ঘড়িতে প্রায় রাত 2টার কাঁটা ছুঁই ছুঁই করছে, চারদিকে একেবারেই চুপচাপ। কোথাও কোনো মানুষের শব্দ নেই। এর মধ্যেই কোথা থেকে যেন একটা অদ্ভুত কণ্ঠের শব্দ এল। ইমু, তুমি কি জেগে আছো এখনো? আমি মোবাইলটা রেখে শোয়া থেকে উঠে বসলাম। এটা কেমন শব্দ? না কোনো পুরুষের গলা, না কোনো মহিলার। আমার বাসার পাশের জঙ্গল থেকে কেমন যেন একটা নেশা ধরানো ফুলের গন্ধ আসছে, কিন্তু আমি তো আজ পর্যন্ত ওই জঙ্গলে কোনো ফুলের গাছ দেখিনি। হঠাৎ করেই কারেন্ট চলে গেল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি দূরেই সেই রাস্তার ল্যাম্পপোস্টে বাতি জ্বলছে, কিন্তু আমার এখানে নেই কেন? ওই কণ্ঠটা আবার ও ডেকে উঠল। ইমু, তুমি বাহিরে এসো, আজ আমরা গল্প করব। কে বাহিরে? এবার উচ্চস্বরে হেসে উঠল। কষ্টটা এখন একটা মেয়ের মতো হয়ে গেল। আমি এখন বুঝতে পারছি এগুলো কি হতে চলছে। আমি এমন এক জায়গায় থাকি যার আশেপাশে শুধুই জঙ্গল, আর এখানে অন্য কোনো ঘরবাড়িও নেই। সুতরাং রাত 2টার সময় কোনো মেয়ে মানুষের এমন গলার শব্দটা অবশ্যই কোনো মানুষের হতে পারে না। আমি জানালার ফুটো দিয়ে তাকালাম, বাহিরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার দম আটকে গিয়েছে। সের্ফ একটা মেয়ের কাটা গলা গাছের সাথে ঝুলে আছে, আর সেটাই আমার সাথে কথা বলে যাচ্ছে। মেয়েটা আবার বলা শুরু করল, তুমি বের হচ্ছ না কেন ইমু? কে আপনি? তুমি রুম থেকে বের হও, তাহলেই দেখবে আমাকে। আমি দেখেছি, কাটা গলা ছাড়া আর কিছুই নয় বাহিরে। এখন বাহিরে তাকাও তো। আমি এখন বাহিরে তাকাতেই দেখি একটা তরুণী সাদা কাপড় পরে তেঁতুল গাছটির নিচে দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেখানে আমি কখনো কখনো দাঁড়িয়ে থাকতাম। দক্ষিণা বাতাসে মেয়েটার থেকে করা গন্ধ আমার নাকে এসে আমাকে পাগল করে তুলছে। আমি এবার জানালাটা খুলে দিলাম, তা দেখে মেয়েটা হালকা হেসে উঠল, আর চোখটা কেমন যেন জ্বলে উঠল মেয়েটার। চারদিকে কেমন সব আলোকিত হয়ে যাচ্ছে, জঙ্গলটা পরিষ্কার দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ, কান, নাক কেমন যেন পাগল হয়ে উঠছে মেয়েটার রূপে, গন্ধে, কথায়। আমার দেহ সচল থাকলেও আমার ভেতরটা অবশ হয়ে যাচ্ছে। আর তা দেখে মেয়েটা ভারী গলায় বলতে লাগল, আসো ইমু, বাহিরে আসো। আমাকে প্রাণ ভরে দেখো। হ্যাঁ, আমি আসছি, এখনই আসছি। কিভাবে যেন আমি বিছানায় শোয়া থেকে দ্রুত দাঁড়িয়ে গেলাম। বাহিরে থাকা মেয়েটা উড়ে উড়ে আমার ঘরের দিকে আসছে, কিন্তু কোনো একটা কারণে বাধা পেয়ে আসতে পারছে না। আমি বুঁদ হয়ে যখন দরজা খুলতে যাব তখন হঠাৎ করেই কুকুরটা ঢেকে উঠল। সাথে সাথেই আমার ধ্যান ভেঙে গেল, তা দেখে মেয়েটা কুকুরটাকে একটা কিল দিয়ে মেরে ফেলল আর ভয়ানক কণ্ঠে চিৎকার করে বলতে লাগল, তুমি বাহিরে কেন আসছো না ইমু? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। হঠাৎ করেই আমার ফোনে রাফির ফোন আসলো। আমি ফোনটা ধরতেই রাফি বলতে লাগল, ইমু, এই ডাইনিটা আমাকে আসতে দিচ্ছে না। তোর বাসায় আসার জন্য যেই ব্রিজটা ওইটা ভেঙে দিয়েছে। আর যাই হোক, তুই তোর উঠানে পা রাখবি না, রুম থেকে ভুলেও বের হবি না তুই। তুই কিভাবে জানলি আমি এই অবস্থায় আছি এখন? তোর এসব কথা না জানলেও চলবে, তুই শুধু এটা মনে রাখ, যতক্ষণ তুই রুমে আছিস সে তোকে কিছুই করতে পারবে না। কিন্তু হঠাৎ করেই যে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, মেয়েটার কথায় আমি নেশায় বুঁদ হয়ে পড়ছি বারবার। তুই ওই ডাইনির দিকে তাকাবি না, ওই দিকে তাকালেই তুই কন্ট্রোল হারাবি। ডাইনিটা পাশে থাকা লম্বা তাল গাছটা একটানে উঠিয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগল, তোমার সেই অসভ্য বন্ধুর সাথে কথা বন্ধ করো, আর বাহিরে এসো। দেখে যাও কত সুন্দর এ পৃথিবী। আমি যখনই জানালাটা লাগিয়ে দিতে যাব তখন ডাইনিটা জানালাটা ভেঙে দিল। রুমের লাইট ও আমার ভেতর আস্তে আস্তে ভয় ঢোকা শুরু করল, কেননা ক্রমশ ডাইনিটা হতে যাচ্ছে। সে আমাকে বাহিরে বের হবার জন্য সবকিছুই লণ্ডভণ্ড করে দিচ্ছে। এদিকে রাফি ফোনে বলে যাচ্ছে যেন আমি বাহিরে না বের হই। ডাইনিটা আমাকে অনেক কিছু দেখাবে, কিন্তু আমি যেন বাহিরে না যাই। আসলে রাফি এই ভূত, আত্মা, ভাইনি এগুলো নিয়ে গবেষণা করে, বিভিন্ন জায়গায় যায় এগুলোর খোঁজে। তার সাথে আমি পরশু গিয়েছিলাম এক জায়গায়, তারপর থেকেই এগুলো শুরু হয়েছে।
হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি সেখানে দুটো কাটা মাথা ঝুলছে, আর আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে যাচ্ছে। বাহিরে সাদা পড়ে আছে, সেখানে আবার সেই লাশগুলো সাদা কাফন পরে আমার দিকে আসছে আর ডেকে যাচ্ছে, বাহিরে এসো ইমু। একে একে খানিক লাশ বলতে লাগলো যে বাহিরে এসো ইমু। আমি ধীরে ধীরে আমার কন্ট্রোল হারাচ্ছি। রাফি ফোনের স্পিকারে বারবার বলছে যেন আমি বাহিরে না বের হই। আমি আস্তে আস্তে আমার রুমের দরজার কাছে পৌঁছালাম। তা দেখে ডাইনিটা হো হো করে হাসতে লাগল। ডাইনিটা তার থেকে কাপড় ফেলে দিল যা আমি জানালা দিয়ে দেখছি, আর বলতে লাগল, দেখ আমাকে, দেখো। আমি দরজাটা খুলে বাহিরে চলে গেলাম। চারদিকে এখনো বেশ আলোকিত। কাটা মাথাগুলো আমার দিকে তাকিয়ে হিহি করে হাসতে লাগল। ডাইনিটা আমার সামনে বেশে দাঁড়াল, মুখ দিয়ে এখনো রক্ত পড়ছে যেন মাত্রই কারো চুষে এসেছে। ডাইনিটা ভয়ানকভাবে চিৎকার করতে লাগল আর আমার দেহে হাত বুলাতে লাগল। হঠাৎ বড় বড় নখ বের করে তা আমার পিঠে ঢুকিয়ে দিল, তা আবার বেরও করে নিল। হাতে লাগাগুলো চেটে চেটে খেতে লাগল। আমার দেহে আবারও নখ ঢুকিয়ে দিল। আমি ব্যথায় পাগল হয়ে যাচ্ছি, কিন্তু চিৎকার করতে পারছি না। আমি আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছি। আমি এখনই হয়তো মারা যাব এদের হাতে। হঠাৎ রাফি কোথা থেকে যেন দৌড়ে আমার সামনে এসে দাঁড়াল, আর পকেট থেকে কিছু একটা বের করার সাথে সাথেই ডাইনিগুলো ভয়ানক চিৎকারে এলাকা ছাড়ল। তারপরের কিছুই আর আমার মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর কি হয়েছিল মিস ইমু? আমার এই গল্পটা এতক্ষণ ধরে আমি অচেনা কয়েকটা মেয়ে এবং ছেলেকে বলছিলাম, কেননা তারা দাবি করেছে তারা এগুলো নিয়ে রাফির মতোই গবেষণা করে। আমি আর কিছু বলতে যাব, ঠিক তখন রাফি চলে আসলো আর বলতে লাগল, তারপরে আর কিছুই না, এখন আপনারা প্লিজ আসতে পারেন। রাফির কথা শুনে সবাই চলে যেতে লাগল। যাওয়ার সময় একটা মেয়ে পেছন ফিরে আমার দিকে তাকালো। মেয়েটার চোখে চোখ পড়তেই আমি অবাক হয়ে গেলাম, কেননা মেয়েটার চোখ হুবহু সেই রাতেই তেঁতুল গাছের নিচে থাকা মেয়েটার মতো। যাবার বেলায় মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলল, আবার দেখা হবে আপনার সাথে মিস ইমু আহমেদ। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম, কেননা আমি বুঝতে পারছি এ নতুন কোনো মায়াজালের আমন্ত্রণ।